আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করছি যে অন্তত প্রতিদিন একটা লাইভ দেওয়ার, আমার কিছু গল্প, সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করার। তো যারা আমাকে চেনেন তারা জানেন যে প্রচণ্ড সিনেমা ভালোবাসি। অনেকগুলো ছবিও অনেকগুলো সিনেমাতেও অভিনয় করেছি। অনেকগুলো প্রায় সিনেমা মুক্তি পেয়েছে আমার অভিনীত প্রায় 12-13টা ছবি। অভিনয় করেছি প্রায় 20-25টা সিনেমায়। তবে যে ছবিটা আমি প্রথমে অভিনয় করেছি সেই ছবিটার নাম হরিজন। এই ছবিটা, তো প্রথম সিনেমাটা আমার হাতে কিভাবে আসলো, প্রথম সিনেমায় আমি কিভাবে যুক্ত হলাম, প্রথম সুযোগ সিনেমাতে আমাকে কে দিলেন, সেই গল্পটাই আজকে শেয়ার করব। বাংলাদেশ সময় প্রায় রাত 2:50 বাজে। হয়তো অনেকেই ঘুমিয়ে গেছেন। তারপরও যেহেতু লাইভটা বেশ কিছুদিন আর্কাইভ থাকে ফেসবুকে, আর আমি চেষ্টা করব সেই ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে দেওয়ার জন্য। তো আমি গল্প শুরু করি। হরিজন আমার অভিনীত প্রথম সিনেমা। সিনেমার পোস্টারে এটা হচ্ছে আমি দাঁড়িয়ে কাঁদতেছি। তো এই ছবিটা 2010-11 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছিল। আর আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। 2009 সনের 18ই জানুয়ারি আমি ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস করি, 2009-এর 18 জানুয়ারি। আর হরিজন সিনেমাটা 2010 সনের 10-11 অর্থ বছরে সরকারি অনুদান পায়। একদিন ইউনিভার্সিটিতে আমাদের আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তাম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। আমরা ক্লাস করতাম হচ্ছে তখন প্রিন্স প্লাজা, শুক্রবার, ধানমন্ডি 27 নম্বরের দিকে, সুবনবাগ মসজিদের অপোজিটে প্রিন্স প্লাজা মার্কেটের 4 তলায়। আর সেই প্রিন্স প্লাজার থেকে 2 বা 3টা বিল্ডিং পর আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির আরেকটা বিল্ডিং ছিল, যেটাতে আসলে আমরা পত্রিকা পড়তাম, লাইব্রেরি ছিল। তো আমার খুব ছোটবেলা থেকে একটা অভ্যাস, যে কোনো পত্রিকার পড়লে আমি প্রথমে বিনোদন পাতায় যাই। বিনোদন পাতায় গিয়ে আমি দেখি যে বাংলাদেশের বিনোদন দুনিয়ায় আসলে কি হচ্ছে। মানুষ পত্রিকা হাতে পেলে প্রথম হেডলাইন পড়ে, আর আমি পড়তাম পত্রিকা হাতে পেলে ফার্স্টে বিনোদন পাতায় যেতাম, যে বিনোদন জগতের খবরগুলো নেয়ার চেষ্টা করতাম। তো আমি আমার ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে পত্রিকা পড়তাম। তাই সেই পত্রিকায়, যুগান্তর পত্রিকায় বিনোদন পাতায় দেখলাম যে এই বছর, এটা আমি কথা বলছি, এটা 2010 সনের কথা, 2010 সনে কারা সরকারি অনুদান পেল। দেখলাম 6টা সিনেমা অনুদান পেয়েছে। তার মধ্যে একটা ছবি ছিল এই হরিজন। মোহাম্মদ সাব্বির আহমেদ ইজ ওয়াচিং। থ্যাংক ইউ ভাই। আমি আসলে আমার অভিনীত প্রথম সিনেমার গল্প শোনাচ্ছি। তো 2010-11 অর্থ বছরে সম্ভবত এই 6টা ছবিকে অনুদান দেয়। তার মধ্যে একটা ছিল নেকাব্বরের মহাপ্রয়াণ, একটা ছিল হরিজন। হয়তো 2010-11 অর্থ বছরে হবে, নয়তো বা 2009-10 অর্থ বছর হবে। কিন্তু আমি পত্রিকাটা পড়েছিলাম 2010 সনে, যুগান্তর পত্রিকায়। তো আমি লিস্ট করলাম 6টা ছবির নাম এবং পরিচালকের নাম, এমন লিস্ট ধরে ধরে আমি সব ডিরেক্টরকে ফোন দিলাম।
এবং তাদেরকে বললাম যে অভিনন্দন, আপনি অনুদান পেয়েছেন, আমি অভিনয় করার চেষ্টা করছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। হরিজনের ডিরেক্টরের নাম হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন। আমি তার সঙ্গে দেখা করেছি। অদিতি সত্যজিৎ হালদার ইজ ওয়াচিং। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আসলে বাংলাদেশের একজন অভিনেতা, তো অনেক বছর ধরে অভিনয় করছি, কিন্তু আমার প্রথম সিনেমা হরিজন। হরিজনে কিভাবে যুক্ত হলাম সেই গল্পটাই আসলে আমি শেয়ার করছি। তো ডিরেক্টরের সাথে আমার আগেও পরিচয় ছিল, তারপরও মাঝখানে গ্যাপ ছিল। আমি ওনার সাথে দেখা করলাম শাহবাগের একটা জায়গা আছে, দেখবেন ঢাকা ক্লাবের পাশে টেনিস খেলে। ওইখানে একটা অফিস আছে, প্রযুক্তি বাংলা অফিস, নিচতলায়। তো আমি ওখানে গেলাম, ওখানে উনি আমাকে আসতে বলেছেন। ডিরেক্টরের নাম হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন ভাই। তা আমি গেলাম, আমি বললাম ভাইয়া আপনি তো সরকারি অনুদান পেয়েছেন, আমার সিনেমাতে অভিনয় করার খুব শখ, আপনি যদি আমাকে একটা ক্যারেক্টার দিতেন। উনি বললেন, আমি বললাম। তো উনি খুবই বিনয়ী মানুষ, সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, কবি সাহিত্যিক তিনি। আহ, কবিতা বা উপন্যাস লেখেন সন্তোষ শাওন নামে। পুরো নাম হচ্ছে মির্জা সাখাওয়াত হোসেন। এর আগে উনি বেশ কিছু নাটক বানিয়েছেন, সিনেমায় এটা প্রথম। তো মির্জা সাখাওয়াত হোসেন ভাই বললেন যে আমি হরিজন ছবিটা বানাচ্ছি হরিজন সম্প্রদায়কে ঘিরে। হরিজন শব্দের অর্থ যারা জানেন না তাদেরকে বলি। হরিজন একটা সম্প্রদায়, যেটা হচ্ছে গিয়ে আমরা সুইপার, মেথর, ডোম, ওনারা অন্তর্ভুক্ত। তো এই সম্প্রদায়কে নিয়ে উনি একটা ছবি বানাচ্ছেন। আমি বললাম যে ভাইয়া প্লিজ, আমার জীবনের স্বপ্ন, আমি আসলে সিনেমায় অভিনয় করতে চাই। এটা 2010 সনের কথা, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো মির্জা সাখাওয়াত হোসেন ভাই বললেন, আহ, তুমি কি হরিজন সম্প্রদায়ের মতো কথা বলতে পারো? মানে সুইপারদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওরা এক এক ধরনের ভাষায় কথা বলে। তো আমি তো আসলে শহরের ছেলে, শহরের গ্রুমিং আমার আপব্রিঙ্গিং, আমি আসলে জানি না। তারপর বললাম ভাই আমি চেষ্টা করলে পারবো, আপনি যদি আমাকে সুযোগ দেন আমি চেষ্টা করলে পারবো। তখন উনি বললেন যে আসলে আমি ছবিটা হরিজন সম্প্রদায়কে নিয়ে বানাচ্ছি। আমার হরিজন সম্প্রদায় মানে সুইপার, মেথর, মুচি, ওনারা যে ভাষায় কথা বলে তাদের মতো কথা বলাটা জানতে হবে। তো তুমি তো শহরের ছেলে, তুমি এটা পারবা না। আমি বললাম ভাইয়া আপনি আমাকে সুযোগ দিয়ে দেখেন না আমি পারি কিনা। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, করার পর উনি বললেন তোমাকে আমি নিতে পারি, আমার সিনেমায় তোমাকে আমি নিতে পারি, কিন্তু তোমাকে আমি 7 দিন সময় দিলাম। 7 দিনে তুমি সুইপার, ডোম, মেথর, মুচি, ওরা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটা চলা করে, ওরা কিভাবে ড্রেস আপ করে, ওইটা তুমি শিখে আসবা। দরকার হলে আহ, তো- আহ, আহ, হাজারিবাগ একটা এরকম একটা জায়গা আছে, ওখানে গিয়ে তুমি ওদের জিনিসগুলো অবজার্ভ করবা। আয়ন আহমেদ সাগর ভাই ইজ ওয়াচিং। থ্যাংক ইউ ভাই ফর কামিং ইন মাই লাইফ। আসলে আমি আমার প্রথম সিনেমা হরিজনে কিভাবে যুক্ত হলাম আজ থেকে 15 বছর আগে, সেই গল্পটাই আমি করছিলাম। থ্যাংক ইউ ভাই আসার জন্য। তো আমি আসসালামু আলাইকুম ভাই। সাগর ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আপনার কাছে নানা কারণে কৃতজ্ঞ। আপনি আসলে আমাকে অনেক হেল্প করেছেন, আমি অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে সাগর ভাই। অ্যাজ ফার আই নো আপনি সৌদি আরব থাকেন, তারপরও আমাকে লাস্ট 2 মাসে যত ধরনের সাহায্য করার, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, পেন দিয়ে, ফুল দিয়ে, সব আপনি করেছেন। আমি আসলে উপকারকারীর উপকার স্বীকার করি। তো লাইভে আমি একদমই নতুন, আজকে সেকেন্ড বা থার্ড লাইভ করছি, চেষ্টা করছি গল্প বলার। তারপর হরিজন সিনেমাটা আমি দেখি সাগর ভাইকে আমি পিন দিতে পারি কিনা। সাগর ভাইকে আমার পিন দেয়া আছে।
আসলে যারা আমার লাইভে আসবেন, সাগর ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসবেন, ফলো দিয়ে আসবেন, আশা করি উনি ফলো ব্যাক দিবেন। আর অনেক লাইভ দেখে আমার শেখা আর কি এই জিনিসগুলো। এরপর আমি 7 দিন পর আসলাম মির্জা স্বাগত ভাইয়ের সাথে দেখা করতে। ততদিনে আমার আহ, হাজারীবাগ সুইপার পল্লীতে যাওয়া হয়েছে, সুইপার নিয়ে অনেক সিনেমা দেখা হয়েছে। যেমন একটা ছবি আছে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাইয়ের, একটা ছবিটার নাম হচ্ছে গঙ্গা যাত্রা সম্ভবত। ওই ছবিতে ফেরদৌস এবং পপির এরকম একটা ক্যারেক্টার ছিল, সেগুলো আমি দেখলাম। ওই সময়ে স্টার জলসা একটা সিরিয়াল হতো ইষ্টি কুটুম। ইষ্টি কুটুম সিরিয়ালটা তে বাহা মনির নামে একটা ক্যারেক্টার ছিল, সে কিভাবে কথা বলতো সেটা আমি দেখতাম। 7 দিন পর যখন আমি গেলাম আম, উম, মির্জা শাকত হোসেন ভাইয়ের অফিসে হরিজন সিনেমায় সুযোগ পাওয়ার জন্য, তখন উনি আমার কিছু পরীক্ষা নিলেন। সুইপার কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে কাপড় চোপড় পরে, বা ওদের জীবন সম্প্রদায় কি, অনেক কিছু। তো প্রচুর স্টাডি করে গেছি। ভাইয়া আমাকে আটকাতে পারেন নাই। আমার পড়াশোনার অভ্যাস আছে সিনেমা নিয়ে। তো উনি খুশি হয়েছেন। তখন উনি বললেন যে আমার ছবিটা একটা সুইপার পরিবারের উপর গল্প। সেই পরিবারের মা হচ্ছেন রোকেয়া প্রাচী, বাবা হচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, এবং তাদের 3টা সন্তান আছে। বড় সন্তানটার বয়স 18 বছর। সে ছেলে, তার নাম ভুইমালি। এরপর একটা মেয়েটার বয়স 14-15 বছর। এবং তারপর একটা ছেলে আছে, ছেলেটার বয়স 5-6 বছর। তো 3টা বাচ্চা। তো আমাকে বড় বাচ্চার ক্যারেক্টারটা উনি দিয়েছেন। আমার মা থাকেন রোকেয়া প্রাচী, বাবা থাকেন জয়ন্ত চট্টোপাধ্যায়, এবং এটা হচ্ছে হরিজনের অফিসিয়াল পোস্টার। এটা হচ্ছে আমি। তো আর এটা হচ্ছে আমার ছোট ভাই। আর এটা হচ্ছে যে লাশটা দেখতে পাচ্ছেন, এই লাশ হচ্ছে গিয়ে আমার যে বোনটা থাকে, একমাত্র বোন, সে মারা যায়। আমি কাঁদতেছি দাঁড়িয়ে। তো আমি খুব খুশি হইলাম যে আমার প্রথম সিনেমা আমি পেয়ে গেছি, হরিজন। এবং আমি 2001 সনে একটা ছবি দেখছিলাম, যে ছবিটা কান ফেস্টিভ্যালেও গিয়েছিল। বাংলাদেশের লেজেন্ডারি ডিরেক্টর তারেক মাসুদ স্যার বানিয়েছিলেন মাটির ময়না। মাটির ময়না ছবিতে আনু ক্যারেক্টারের মা ছিলেন রোকেয়া প্রাচী, বাবা ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এবং আমার সবচেয়ে প্রিয় ছবিটার যে মা বাবা ক্যারেক্টার, আমার জীবনের প্রথম সিনেমার মা বাবা রোকেয়া প্রাচী হয়েছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় হয়েছেন। আই এম সো লাকি, আমি সো লাকি। তো ছবি আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ভুইমালি। ভুইমালি ক্যারেক্টারটা ইউটিউবে ছবিটা আছে, আপনারা দেখে নেবেন। ভুইমালি ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার, যে ছেলেটা সাথে ওর বন্ধুরা মেশে না, কারণ তার মা বাবা সুইপার। মানে আমার মা বাবা সুইপার দেখে আমার সাথে ফ্রেন্ড সার্কেল মেশে না। এক ঘরে করে রাখে। তারপর আমার বাবা একটা চায়ের দোকান দেয়, একটা মহাজনের কাছ থেকে টাকা ধার করে চায়ের দোকান দেয়। আমি আমার বাবার চায়ের দোকানে আমি হেল্প করি, সাহায্য করি। 1-2 দিন চায়ের দোকানটা চললেও পরে আর আস্তে আস্তে কাস্টমার আসে না, কারণ ওরা মনে করে সুইপারের হাতে বানানো চা খেলে ওদের জাত চলে যাবে। এই জন্য দোকানটাও আস্তে আস্তে চলে না। এদিকে আমার বন্ধু বান্ধবরা খেলে, আমাকে খেলায় নেয় না, কারণ আমি সুইপার। আমাকে বের করে দেয় অপমান করে। এলাকার একটা বড় ভাই আছে, ওই ক্যারেক্টারটা করেছেন আব্দুর রহমান কিনা ভাই, যার পাশে আমি দাঁড়িয়ে আছি, পোস্টারে দেখবেন। তো কিনা ভাই আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যে আমাকে বিরিয়ানি খাওয়াবে। তো আই ওয়াজ সো এক্সাইটেড। আমরা পেট ভরে ভাত খেতে পারি না, আজকে আমার এলাকার বড় ভাই আমাকে বিরিয়ানি খাওয়াবে। তো বিরিয়ানি দোকানে নিয়ে গেলেন। তো আমাদেরকে বিরিয়ানিও দেওয়া হলো। আমি তো খুব খুশি। বিরিয়ানি খেতে খেতে আমি বলছি, ভাই আমার মা একটা রাস্তা ঝাড়ু দেয়, মা মানে রোকেয়া প্রাচী, বাবার কাজ কাম নাই, তো সংসার তো চলতে কষ্ট হয়, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এই কথাটা আমি হরিজনদের ভাষায় বলেছিলাম। তো এটা হোটেল মালিক শুনতে পেয়ে আমার বিরিয়ানির প্লেটটা টান দিয়ে ফেলে দেয়, এবং বলে যে তোর এত বড় সাহস, তুই সুইপার হয়ে তুই আমার দোকানে আসছিস, তাহলে আমার দোকানে কি কোনো কাস্টমার আসবে? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই যে সিনটা ভাই, আনবিলিভেবল, এত হার্ট টাচিং একটা সিকোয়েন্স। আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করি। আমার কাছে খুব ইগোতে লাগে যে আমার কাছে টাকা আছে, বা আমার বড় ভাইয়ের কাছে টাকা আছে, না আমি সুইপার বলে একটা ভালো হোটেলে আমি খেতে পারবো না।
আমার আমার প্লেটটা টেনে ফেলে দিবে। তো এরকম একটা সিনও ছিল। একটা সময় দেখা গেল যে যখন আমাদের চায়ের দোকানটা চলে না, চায়ের দোকানটা বন্ধ হয়ে যায়, তখন আমাদের আসলে আরো অনেক অভাব অনটন হয়। ততক্ষণে যে আমার যে একমাত্র বোন থাকে, তাকে তার শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়, কারণ আমরা তাকে যৌতুক দিতে পারি নাই। জামাইটা অত্যাচার করে এবং মেয়েটা কনসিভ করে। একটা সময় বাচ্চা জন্ম দিতে গিয়ে মেয়েটা মারা যায়। এটা হচ্ছে ওই সিনটা। ওইখানে একটা গান আছে, গানটা গিয়েছেন আম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়িকা মমতাজ। ওই গানটার মধ্যেও আমার একটা কান্নার সিন আছে। আমি আমার বাবাকে জড়ায় কান্না করি, বাবা জয়ন্ত চট্টোপাধ্যায়। তো সব মিলিয়ে হরিজন খুব ভালো একটা সিনেমা। পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন ভাই আমাকে সিনেমায় প্রথম ব্রেক দিয়েছেন হরিজন ছবির মাধ্যমে। এবার আমরা বলবো যে সিনেমাটার শুটিং এর অভিজ্ঞতা, যে কেমন ছিল সেই অভিজ্ঞতা। আমার মনে আছে 2011 সনে আহ, নিমাই রবি দাস ভাই চলে এসেছেন, আমার কলিজার ভাই। ভাই অলরেডি 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন, 10টা স্টার দিয়েছেন। নিমাই দাস ভাই লিখেছেন বিগ রেসপেক্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস এ লট, ইট মিনস এ লট ফর মি। মানে আমি আমি ভাইয়াকে পিন দিব। যারা আছেন আমার লাইভে বা আসবেন, আমি নিমাইদাকে পিন দিয়ে রাখছি। আপনারা প্লিজ ওনার সঙ্গে যুক্ত হয়ে নেবেন, পিন পোস্টে রিয়েক্ট দিবেন। নিমাই রবি দাস ভাইয়ার প্রোফাইলে ঘুরে আসবেন, তাকে ফলো দিয়ে আসবেন। উনি বিগ স্টার সেন্ডার এবং অনেক ভালো মানুষ। মানে বিগ স্টার সেন্ডার হওয়ার থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি। আমি সবসময় এটাই দেখি যে আমি সবসময় নিজেও চেষ্টা করি ভালো মানুষ হওয়ার, বিনয়ী হওয়ার, আস্তে কথা বলার, ডাউন টু আর্থ হওয়ার। তো যাদের মধ্যে এই সিমটমটা থাকে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। নিমাইদা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং অন মাই লাইফ, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। তো নিমাইদা, আমি একটা সিনেমায় অভিনয় করেছিলাম, হরিজন। দেখছেন যে আমার ড্রয়িং রুমে হরিজনের একটা ব্যানার আছে। এটা ছিল আমার অভিনীত প্রথম সিনেমা নিমাইদা। আমি এই ছবিটাতে যুক্ত হয়েছিলাম 2010 সনে। আমার জীবনের প্রথম সিনেমার প্রতি মানুষের একটা ইমোশন কাজ করে, সেই গল্পটাই আমি জানাচ্ছিলাম। নিমাই রবিদাস ভাই লিখেছেন, আপনার উপস্থাপন অনেক সুন্দর ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কাছ থেকে শিখছি কিভাবে ফেসবুকে লাইভ করতে হয়। আপনারাই তো মানে পথ প্রদর্শক। নিমাইদা ভাই অনেককেই মেনশন করে দিচ্ছেন, দেখেন এটা কয়জন করে বলেন। ওনাকে আমি জীবনে সামনাসামনি দেখি নাই, হ্যাঁ, জীবনে ভিডিও কলও দেখা হয় না আমাদের। হার্ডলি পরিচয় হয়েছে 10-12 দিন, কিন্তু উনি সবাইকে মেনশন করে দিচ্ছেন, ফুলের ভালোবাসা দিয়েছেন। এবং সে প্রবাসে থাকেন, তার কাজ থেকে সময় বের করে আমার লাইভে এসেছেন আমাকে ইন্সপায়ার করার জন্য, যেহেতু আমি লাইভে একদমই নতুন। নিমাইদা, আমি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি, কিন্তু প্রথম সিনেমা তো সবার কাছে খুব মেমোরেবল থাকে। প্রথম সিনেমা, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম ছ্যাঁকা খাওয়া, প্রথম বেতন পাওয়া, প্রথম বাবা হওয়া, এগুলো আসলে কেউ কখনো ভুলতে পারে না। আমি আপাদমস্তক আব্দুর রহমান ভাই চলে এসেছেন। আব্দুর রহমান ভাই, থ্যাংকস এ লট, আপনি আমার লাইভে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক খুশি হয়েছি। আব্দুর রহমান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল প্রিয় ভাই আমার। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাইয়া, আমি অনেক ভালো আছি। আর আপনার এই গ্রিটিংসের জন্য অনেক ধন্যবাদ। আব্দুর রহমান ভাই অনেক বড় স্টার সেন্ডার। আমি ভাইয়াকেও একসময় পিন দিব, আপনারা ভাইয়ার সঙ্গে যুক্ত হবেন। আরেকটা ভাই চলে এসেছে, হ্যাপি সোহান ভাই। এটা একটা কিউট, মানে কিউটের ডিব্বাই ছেলেটা, সৌদি আরব থাকে, অল্প বয়স, কিন্তু বিগ স্টার সেন্ডার এবং ভালো মানুষ। মানে আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে আমি আমার জীবনে স্টার সেন্ডার যারা আছেন, আমি বেছে বেছে ভালো মানুষ, সেই স্টার সেন্ডারগুলোকে আমার লাইফে নিয়েছি। আমি দেখি মানুষের বিনয়, জেস্চার, পোস্চার,
ওয়ে অফ এক্সেন্টটা আমি দেখি, ওয়ে অফ থিঙ্কিংটা আমি দেখি। তো হ্যাপি সোহান খুব ভালো, হ্যাপি সোহান হাই হাই। আমার এই পিচ্ছি ভাইটা আমাকে 10টা ফুলেও ভালোবাসা দিয়ে দিছে। মানে আমার হ্যাপি সোহান ভাইয়া সম্ভব হলে একটু লাইভটা শেয়ার দিয়েন, একটু শেয়ার দিয়েন, মেনশন করে দিয়েন। আপনার কাছেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আমি নিমাইদাকে পিন দিয়ে রাখছি, ভাইয়ার সঙ্গে যুক্ত হয়ে নেবেন। ভাইয়া অনেক বড় স্টার সেন্ডার এবং ভালো ওয়েল উইশার। আমি আবার একটু গল্পে ফিরে আসি, সেটা হচ্ছে 2011 সনে টাঙ্গাইলে সত্যিকারের একটা হরিজন পল্লী মানে সুইপার পল্লী আছে, সেখানে হরিজন সিনেমার শুটিং হয়েছিল। এটা ছিল রমজান মাস, তো প্রায় 10-15 দিন বা তারও বেশি হতে পারে আমরা গিয়েছি, ওইখানে ছিলাম। ওইখানের আমরা সুইপার পল্লীতে শুটিং করতাম রাতের বেলায় একটা খুব ভালো জায়গায়, আর সম্ভবত সরকারি কোনো হোটেল হতে পারে, এরকম একটা জায়গায় রাখা হয়েছিল আমাদেরকে। তো আমরা শুটিং করতাম সুইপার পল্লীতে এসে, এবং রিয়েলিস্টিক মেকআপ নিতে হইতো, মানে সত্যিকারের সুইপারদের মতো। আমরা তো মেকআপ বলি না, মেকআপ মানে সুন্দর করা, চেহারা পশ বানানো, ফর্সা বানানো, শার্প বানানো। কিন্তু আরেকটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে মেক ডাউন করা। মেক ডাউন হচ্ছে মেকআপের একটা পার্ট, কিন্তু ওটা হচ্ছে অসুন্দর করা, কালো করা, এটাকে বলে মেক ডাউন করা। তো আমাদেরকে অসুন্দর করা হতো, কালো করা হইতো, চেহারা ভেঙে দেওয়া হতো। আমি একটু কমেন্টগুলো পড়ে আসি, তারপর গল্পে ফিরবো। নিমাই রবিদাস ভাই, উনি মেনশন করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইকে। নিমাই রবিদাস ভাই মেনশন করেছেন তৌফিক হাসান তৌহিদ ভাইকে। হ্যাপি সোহান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাপি ভাই, উনি 10টা ফুলে ভালোবাসা দিয়েছেন। কর্ণচন্দ্র সুমন ভাই ইজ ওয়াচিং, এটাও একটা ভালো মানুষ। কর্ণ ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, 1 মাসে অনেক সাপোর্ট দিয়েছে। কর্ণ ভাই দেখতে থাকেন ভাই, আমি আপনাকে পিনে রাখবো এবং আপনার সম্পর্কে অনেক কিছু আমি বলবো। মোহাম্মদ মোহন মিয়া ভাই, উনি লাইভটা দেখছেন এবং কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম নিমাই দাদা। নিমাই দাদা যেহেতু ওনাকে মেনশন করেছেন বা চেনেন নিমাই দাদাকে, ওনাকে সালাম দিয়েছেন। কর্ণচন্দ্র সুমন ভাই লিখেছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর এত রাত্রে আপনাদেরকে আমার লাইভে পাবো, এটা তো আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট রে ভাই, অনেক বড় অ্যাচিভমেন্ট। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন নিমাই মামার মেনশনে চলে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে তো ধন্যবাদ যে আপনি একজন গুণীজনের মেনশনে চলে এসেছেন, তাকে সম্মানটা দিয়েছেন। আর আমি আপনাকে ধন্যবাদ দিব যে আপনি আমার লাইভে এসেছেন। আমার লাইভটা আসলে সবসময় আমি এটা করছি, আজকে মনে হয় সেকেন্ড বা থার্ড লাইভ আমার। আমি যেহেতু সিনেমায় অভিনয় করি, আমি আসলে সিনেমার গল্পগুলোই বলি, অন্য কোনো কথা বলি না, কিন্তু সেই গল্পগুলো শুনতে অনেক ভালো লাগবে, আপনাদের অনেক তথ্য জানতে পারবেন। এরপর নিমাই রবিদাস ভাই মোহাম্মদ মোহন মিয়াকে কমেন্ট করেছেন, রিপ্লাই কমেন্ট, মামা ভালোবাসা অবিরাম। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন ভালোবাসা চলমান। নিমাই রবিদাস ভাই কর্ণচন্দ্র সুমন দাদাকে লিখেছেন ভালোবাসা অবিরাম। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন ভালোবাসার আরেক নাম নিমাই মামা। এটা আপনি ঠিক বলছেন মোহাম্মদ মোহন মিয়া ভাই, ভালোবাসার আরেক নাম যে নিমাই দাদা, এই কথাটার সাথে কিন্তু আমি অ্যাগ্রি করতেছি। মানে ওনাকে সৃষ্টি করতে কি দিয়ে বানিয়েছেন আমি জানি না, এত জেন্টাল, স্যালুট। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন নিমাই মামা জিন্দাবাদ। আমিও বলতেছি নিমাই দাদা জিন্দাবাদ। আপনাদের মামা ভাগ্নের সম্পর্কটা কিভাবে হলো, এটা আমি আসলে মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো যে কিভাবে মামা ভাগ্না হইলেন আপনারা। কর্ণচন্দ্র সুমন ভাই লিখেছেন ভালোবাসা অভিরাম প্রিয় দাদা। এটা আমাকে লিখেছেন না নিমাই দাদাকে লিখেছেন জানি না, বাট আমি উত্তর দিচ্ছি থ্যাঙ্কস এ লট। আব্দুর রহমান ভাই লিখেছেন মাশাল্লাহ আপনি খুবই সুন্দর করে কথা বলেন, চালিয়ে যান ইনশাল্লাহ। থ্যাঙ্কস এ লট ব্রাদার। সুন্দর করে কথা মানে বলাটা হয়তো
আপনার কাছে মনে হচ্ছে কারণ আপনার মনটা সুন্দর। নিমাই রবি দাস ভাই লিখেছেন, ভাইয়া একটু রান্না করতে হবে। ঠিক আছে ভাই, রান্না করতে যান। রান্না শেষ হলে, খাওয়া শেষ হলে আবার আসতে পারেন, আমি আরো আধা ঘন্টা আছি। না আসলেও সমস্যা নাই, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, কদম ফুলের ভালোবাসা। কদম ফুল আমার ভীষণ পছন্দ, আমার ধরতে খুব আরাম লাগে, দেখতেও আরাম লাগে। কর্ণচন্দ্র সুমন ভাই ইজ ওয়াচিং, দেখতে থাকেন। আর মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন, আমি সব মামাদের মামা। তাহলে কি আপনি আমারও মামা? নিমাই রবি দাস ভাই 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন এবং লিখেছেন বিগ রেসপেক্ট। আমি আসলে পিনটা চেঞ্জ করব এখন, যেহেতু হ্যাপি সোহান ভাই আমাকে 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন, ওনার সম্মানে আমি ওনাকে একটা পিন দিতে চাই। একটা বাচ্চা ছেলেকে আমি পিনে রাখছি, হ্যাপি সোহান, মানে বিগ হার্টের ছেলে, বিশাল স্টার সেন্ডার। সে রেগুলার লাইক কমেন্ট করে, সে ফুলের ভালোবাসা দেয়, ওনাকেও অনেকেই ফুলের ভালোবাসা দেয়, উনিও লাইভ করছেন। আপনারা হ্যাপি সোহানের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, আশা করি ফুলের ভালোবাসা পাবেন। হ্যাপি সোহানকে কেউ যদি ফলো দেন, সে ফলো ব্যাক করবে এবং নিয়মিত আপনাদের কমেন্টে লাইক দিবে এবং রিপ্লাই করবে, কমেন্টও করবে, শেয়ারও করবে। আসলে আমরা তো একে অপরের পরিপূরক, কেউ তো একা আগাতে পারবো না। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখেছেন, আম পাতা জোড়া জোড়া, কমেন্ট হবে উড়াধুরা, চালিয়ে যান নন স্টপ। মোহাম্মদ মোহন মিয়া ভাইকে আমি পিন দিব, তার আগে আমি গল্পতে একটু ফিরে আসি। হরিজন সিনেমার গল্প। তো একটা ওই বয়সের ছেলে, 20-21 বছর বয়সের ছেলে, তার জীবনের প্রথম সিনেমা, তাও তার মায়ের ক্যারেক্টার রোকেয়া প্রাচী, বাবার ক্যারেক্টার জয়ন্ত চট্টোপাধ্যায়। সেই ছবিতে অভিনয় করছেন মামুনুর রশিদ স্যার, সেই ছবিতে অভিনয় করছেন মাহমুদ সাজ্জাদ স্যার। তো এরকম জামিলুর রহমান শাখা স্যার, আরো অনেকেই ছিলেন, আব্দুর রহমান কিনা, আরজুমান দ্বারা বকুল আন্টি, আরও ছিলেন ইকবাল বাবু ভাই, হ্যাঁ ইকবাল ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো সেই ছবির শুটিং করতে আমি জীবনের প্রথম গেলাম আউটডোরে। আমি ভীষণ মা বাবা ভক্ত ছেলে, আব্বা মা ছাড়া একদিনও থাকতে পারে না সেখানে। ওই বয়সে প্রায় 14-15 দিন টাঙ্গাইলে ছিলাম সিনেমা শুটিং করতে। বয়সও কম ছিল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন। তো শুটিংয়ের অভিজ্ঞতা বলি, ওই সিনেমাটার আচ্ছা, আবার জয়েন করেছেন লাইভে মোহাম্মদ মুন্না গাজী ইজ ওয়াচিং। মোহাম্মদ মুন্না গাজী হচ্ছে স্টার সেন্ডার, যদিও আমাকে জীবনে কোনোদিন স্টার দেয়নি, কিন্তু আমার খুব কাছের ছোট ভাই। মোহাম্মদ মুন্না গাজীও নাখালপাড়ায় থাকে, আমিও নাখালপাড়ায় থাকি। নাখালপাড়া হচ্ছে ঢাকা শহরের তেজগাঁয়ের একটা এলাকা। আমরা তেজগাঁয়ে থাকি। আমি থাকি হচ্ছে গিয়ে পশ্চিম নাখালপাড়ায়, আর মুন্না গাজী থাকে পূর্ব নাখালপাড়ায়। তো মুন্না গাজী লাইভটা দেখছে, আমার লাইভ মনে হয় জীবনের প্রথম দেখছে, দেখতে থাকেন। আর মুন্না গাজী আমি হ্যাপি সোহান ভাইকে পিনে দিয়ে রাখছি। আপনি মুন্না, আপনি উনাকে একটা ফলো দিয়ে আসেন, একটা কমেন্ট করে আসেন, লিখেন যে আফফান মিতুল ভাইয়ের লাইভ থেকে আসলাম, সে অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিবে, প্রয়োজনে আপনাকে ফুলের ভালোবাসাও দিবে। এরপর আমি হরিজনে ফিরে আসি। হরিজন সিনেমার প্রথম দিনের শুটিং, মানে ক্যামেরা মোহাম্মদ মুন্না গাজীকে মাত্র বললাম, সে স্টার সেন্টার, কিন্তু জীবনে আমার ফুলের ভালোবাসা দেয় নাই। সে আমাকে মাত্র 10টা ফুলের ভালোবাসা দিয়েছে। তো মাঝে মাঝে টন্ট করা, খোঁচা দেওয়াটা অনেক কাজে আসে কিন্তু না, এটা হচ্ছে কি মধুর খোঁচা দেওয়া। মুন্না গাজী আমাকে 10টা ফুলের ভালোবাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার ভীষণ ভালো লাগছে। মোহাম্মদ মোহন মিয়া লিখেছেন, হিংসা চাই না, ভালোবাসা চলমান চাই। থ্যাংক ইউ ভাই। হিংসা কে চায় ভাই? আর হিংসা করি কি হবে ভাই বলেন? কয়দিন বাঁচি আমরা, কয়টা দিন বাঁচি যে হিংসা করব? আমি একটু মুন্না গাজী যেহেতু 10টা স্টার দিয়েছে, ওনার সম্মানে আমি ওনাকে একটু পিনে রাখতে চাই। আর আমি রিকোয়েস্ট করব যারা আছেন আমার লাইভে, একটু মুন্না গাজীকে পিন পোস্টে রিয়াক্ট দিবেন,
তার প্রোফাইলে একটু লাইক দিয়ে আসবেন, ফলো দিয়ে আসবেন, এবং কমেন্টে লিখে আসবেন আফফান মিতুল ভাই লাইভ থেকে আসলাম। মুন্না গাজী স্টার সেন্টার ইনশাল্লাহ আপনাদের স্টার দিবে, এবং আপনারা মুন্না গাজীকে ফলো দিলে মুন্না গাজী অবশ্যই ফলো ব্যাক দিবে। এরপর আমরা কথায় ফিরে আসি। তো প্রথম দিনের শুটিং, হ্যাঁ, মানে পুরো সিনেমার প্রথম দিনের শুটিং, ক্যামেরা ওপেনিং শট। সেই শটটা হচ্ছে রোকেয়া প্রাচী ম্যাডাম তার দুই ছেলেকে নিয়ে রাতের বেলায় খেতে বসছে, আমি এবং আমার একটা ছোট ভাই। তো ছোট ভাইটা অনেক ছোট, আমার থেকে 10 বছরের ছোট। ওইখানে আমার বয়স থেকে 18, আর ছোট ভাইটার বয়স 5-6 বছর এরকম আর কি। তো আলু মানে সাদা ভাত, আলু ভর্তা, আর কিচ্ছু নাই। তো ছোট ভাইটা বলতেছে, ওই সিনটা কিন্তু সিনেমাতে আছে, আপনারা ইউটিউবে হরিজন লিখে সার্চ দিয়ে সিনেমাটা দেখবেন। ছোট ভাই বলতেছে মা এইভাবে, আমি যতটুকু মনে আছে আমি সেটাই বলতেছি, মাইজি, মানে বলছে মাইজি, মাইজি মানে মাকে মাইজি বলে, মাইজি যে একটু মাছ মাছলি রাখতে পারিস নে, আলু ভর্তা দিয়ে ভাত খাবে, সেটা সে সহ্য করতে পারছে না, বাচ্চা মানুষ। তখন যেহেতু আমার বয়স 18-19, আমি মানে একটু লজ্জা পাই যে এত বড় হওয়ার পরও আমার মা বাবাকে অর্থনৈতিকভাবে আমি সাহায্য করতে পারছি না। তখন আমি সুইপারের টোনে আমি বলি আমার মাকে, খুব নরম হয়ে, মাথা নিচু করে, মাইজি, আমার একটা চাকরি হলে সংসারই তো কষ্ট থাকতো না রে। এটা আমি বলছি। তো এটা ছিল আমার প্রথম ডায়লগ। আর সিনেমার প্রথম ওপেনিং শট, মানে ক্যামেরা ওপেনিং শট, এটা এই সিনটা দিয়ে সিনেমার শুটিং শুরু হবে। আবার প্রথম ডায়লগ হচ্ছে আমার। তো ইনশাল্লাহ আমি ওই ডায়লগটা দিলাম এবং ডিরেক্টর খুব খুশি হয়েছেন। মানে আমার জন্য কোনো রিটেক লাগে নাই, শট নষ্ট হয় নাই, ডিরেক্টর প্রশংসা করেছেন। ডিরেক্টর বললেন যে মিতুল, মেক ডাউন করার পর, ওই হরিজনদের মতো কাপড় পরার পর, গেঞ্জি পরার পর তোমাকে সত্যি সুইপারের মতো লাগছে। আর এটাই তোমার সার্থকতা, বা এটা ডিরেক্টরের সার্থকতা, যে আমি তোমাকে, একটা শহরের ছেলেকে আমি সুইপার বানাতে পারছি, এটা বলছেন। তো শর্ট ওকে হয়ে গেল। এখন মানে অন্যভাবে নিয়েন না। তো আমার ওই শটের জন্য আমাকে ওই 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 থালার মধ্যে ভাত ভর্তা খাইতে হয়েছে, খেলাম। তারপর শটের জন্য তো আমি সব করতে পারি। তারপর আমার মধ্যে কিছুটা জড়তা ছিল, পরে আমি নিজেকে বুঝাইলাম যে শুটিংয়ের জন্য যদি আমাকে কেঁচো খাইতে হয় কেঁচো খাবো, শুটিংয়ের জন্য যদি আমাকে ব্যাং খাইতে হয় ব্যাং খাবো, কিন্তু একটা ক্যারেক্টার প্রপারলি পোর্ট্রে করার জন্য একটা আর্টিস্টের যা যা করা উচিত আমি সব করব। এটাই তো অভিনয় শিল্পীর ধর্ম, এটাই তো হওয়া উচিত। আজকে যদি শুটিংয়ের জন্য আমাকে পানিতে নামতে হয় ঠান্ডার দিনে, শীতকালে, আমি পানিতে নামবো, সমস্যা নাই, কিন্তু কাজটা যাতে ভালো হয়। আর একটু কমেন্ট পড়ে আসি। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আসলেই ভাই, আমরা সবাই সবার পাশে থাকবো, কথা দিলাম। আমিও আপনার পাশে থাকবো। আমি জানি না আপনি আমাকে ফলো দিয়েছেন কিনা, না দিলে ফলো দিবেন, আমি আপনাকে ফলো ব্যাক দিব। মোহাম্মদ মুন্না গাজী লিখেছেন, সবার জন্য ভালোবাসা অবিরাম, আপনার জন্য ভালোবাসা অবিরাম। মোহাম্মদ মোহন মিয়া লিখেছেন, পিনে যুক্ত হয়ে গেছি মামা, থ্যাংক ইউ। মোহাম্মদ মুন্না গাজী ভাই ইনশাল্লাহ লিখেছেন। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, আমরা সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাব। অবশ্যই সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাব। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, আপনার কথা অনেক সুন্দর, ভয়েস অনেক ভালো, থ্যাংক ইউ ভাই, থ্যাংকস আ লট, ইট মিনস আ লট ফর মি। হ্যাপি সোহান ইজ ওয়াচিং, হ্যাপি সোহান লাইভটা দেখছেন। মোহাম্মদ মুন্না গাজী ইজ ওয়াচিং, মোহাম্মদ মুন্না গাজীও লাইভটা দেখছেন। আমি একটু পিনটা চেঞ্জ করে আমি মোহাম্মদ মোহন মিয়া ভাইকে পিন দিব, সে শুরু থেকে আছে এবং আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে। যারা আমার লাইভে আছেন, হ্যাপি সোহান, মোহাম্মদ মুন্না গাজী, তারপর হচ্ছে নিমাই ভাই, আরও যারা যারা যুক্ত হবেন, তারা প্লিজ মোহাম্মদ মোহন মিয়া ভাইকে ফলো দিয়ে আসবেন।
আর আমি তাকে পিনে রেখেছি, পিন পোস্টে রিয়াক্ট দিবেন, তাকে আপনারা ফলো দিয়ে আসবেন লাইভে। তার পোস্টে গিয়ে লিখবেন যে আফফান মিতুল ভাইয়ের লাইভ থেকে আসলাম, উনি অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক দিবে, প্রয়োজনে ফুলের ভালোবাসাও দিবে। আর আর কিছু দেখ বা না দেখ, আপনাদেরকে সাপোর্ট দিবে লাইক কমেন্ট করে, এনগেজমেন্ট বাড়াতে আপনাদেরকে সাহায্য করবে। মোহাম্মদ মোহন মিয়া ভাই, আপনাকে পিনে রাখছি। আপনি আবার লিখেছেন সাদা ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ ভাই, আপনাকেও সাদা ফুলের ভালোবাসা। এরপর আমি গল্পে ফিরে আসি। সেটা হচ্ছে এই তো হয়ে গেল রোকেয়া প্রাচী ম্যাডামের সঙ্গে আমার একটা সিকোয়েন্সের গল্প, যে ক্যামেরা ওপেন সিকোয়েন্সের গল্প। এর পরের সিন ছিল আমাদের শ্রদ্ধেয় অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় স্যারের সঙ্গে। তিনি আমার বাবার ক্যারেক্টারে অভিনয় করেছেন। খুব সুন্দর করে কথা বলেন তিনি, তার বাচনভঙ্গি, কবিতা আবৃত্তি, হ্যাঁ, তার অভিনয় শৈলী খুব সুন্দর। পিতা পুত্রের ক্যারেক্টার করেছি, ভীষণ সাপোর্ট দিয়েছেন, কোনোদিন রুট ব্যবহার করেন নাই, কোনোদিন বলেন না এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এইভাবে করো, ভীষণ ডাউন টু আর্থ। এই ছবিতে মামনুর স্যারের সঙ্গেও আমার একটা সিন ছিল, ভীষণ হেল্প করেছেন, আমরা ফাঁকে ফাঁকে গল্প করতাম। হ্যাঁ, আরজুমান দারা বকুল ম্যাডাম, ইকবাল ভাই, তারপর আব্দুর রহমান কিনা ভাই, নির্জনা, তারপর ওই ছবিতে আমার ছোট ভাইয়ের ক্যারেক্টার যিনি করেছেন সৃষ্টি, ছোট বোনের ক্যারেক্টার যে করেছেন সম্ভবত ওনার নাম শ্রাবণী। তো ওরা খুব সাপোর্টিং ছিল। ডিরেক্টর সাহেবের যে ওয়াইফ, আমাদের ভাবি সারাদিন সেটে ছিলেন, আমাদেরকে খুব আপ্যায়ন করেছেন, আদর করেছেন, এনকারেজ করেছেন। তো আমরা অনেকদিন টানা শুটিং করে ছবিটার প্রথম লট করে ঢাকায় আসি। এবং মনে আছে, আমি কখনো রোজা ভাঙি না, আমি আমরা যে ফার্স্ট লট শুটিং করেছিলাম টাঙ্গাইলের, সেটা রমজান মাস ছিল, রোজা রেখে রেখে আমি সিনগুলো করতাম। ছবিতে আমার 15-16টা সিকোয়েন্স আছে, এবং ইফতারের সময় ইফতার করতাম। রমজানে আমাদের ফার্স্ট লট শুট হয়, তারপর একটা লট শুটিং শেষ করে আমরা ঢাকায় আসি। আমি সবাইকে অনুরোধ করব, মোহাম্মদ মোহন মিয়া ভাই, মোহাম্মদ মুন্না গাজী, হ্যাপি সোহান, তারপর নিমাই চন্দ্র দাস, যারা লাইভে আছেন তারা একটু লাইভটা শেয়ার করবেন। আমি চাই যে আমার সিনেমার গল্পগুলো সবার কাছে ছড়িয়ে যাক, সঠিক তথ্যগুলো ওরা পাক। প্লিজ একটু শেয়ার দিবেন লাইভটা। এরপর প্রথম লট শেষ করে আসলাম। প্রথম লট বলতে অনেক সিনেমার এরকম হয় টানা শুটিং হয় না, আবার অনেক সিনেমা হয় টানা 30 দিনের সিনেমা শেষ করে দেয়, আবার অনেক ছবিতে আছে যে একটা লটে হয়, তারপর লম্বা একটা গ্যাপে পর আরেকটা লট হয়, আবার একটা গ্যাপের পর আরেকটা লট হয়, 3-4 লটে শুটিং শেষ হয়। তো হরিজনে এরকম 3-4 লট ছিল। তো প্রথম লট শেষ করে আসলাম, শেষ করার পর মনে আছে যে ঈদের আর কয়েকদিন বাকি। তো একদিন ডিরেক্টর সাহেব ফোন দিলেন যে এক লট তো শুটিং করে আসলা, তোমার পেমেন্টটা তো নাও নাই, তুমি আমার বাসায় আসো আজকে। তখন ওনার বাসা ছিল যাত্রার বাড়িতে, এটা 2011 সনের কথা। তো আমি তো খুব এক্সাইটেড সিনেমার পেমেন্ট পাবো। তারপর আমি যাত্রার বাড়িতে গেলাম ভাইয়ার বাসায়, ভাবি খাওয়ালেন, ভাত খাওয়ালেন, ভাই একটা অ্যামাউন্ট দিলেন, অনেক বড় অ্যামাউন্ট না, অল্প অল্প যত সামান্যই টাকা, কিন্তু অভিনয় করে টাকা পেয়েছি, সিনেমাতে অভিনয় করে টাকা পেয়েছি, ওই আনন্দটা অনেক বেশি ছিল। ওই আনন্দ এখন 1 কোটি টাকা দিয়েও আসলে এটা বলা যাবে না, শেষ করা যাবে না। এরপর বেশ লম্বা বিরতির পর এখন যে গল্পটা বলবো, এই গল্পটা আপনাদের ভীষণ পছন্দ হবে, কারণ এমনও হইতে পারে জীবনে। একটা বিরতির পর মিরপুরের একটা হোটেলে আমার 2টা সিকোয়েন্সের শুটিং হবে মিরপুর। আমি আপনাদেরকে লাইভের শুরুতেই বলছিলাম যে একটা বড় ভাই, এলাকার বড় ভাই সিনেমার গল্পে আমাকে একটা হোটেলে নিয়ে যান বিরিয়ানি খাওয়ানোর জন্য।
তো আমি তো ছোট মানুষ, আমি খুব খুশি হই যে যেখানে আমি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাই সেখানে আজকে বিরিয়ানি খেতে পারবো। তো হোটেলের ওয়েটার আমাকে বিরিয়ানিটা দেয়, আমি খেতে যাব এমন সময় আমার কথা বলার ভঙ্গি শুনে ওরা বুঝে যায় যে আমি সুইপার। তখন বিরিয়ানি প্লেটটা ছুঁড়ে ফেলে এবং হোটেল মালিকটা ঘাট ধরে আমাকে বের করে দেয়। ওই সিনটা হবে। আরেকটা সিন হবে হোটেল থেকে বের হওয়ার পর আমি প্রচুর কান্নাকাটি করি রাস্তায়। এই দুইটা সিন হবে, কিন্তু সেটা টাঙ্গাইলে না, সেটা ঢাকা শহরই হবে, মিরপুরে। তো আমাকে ডিরেক্টর সাহেব মির্জা স্বাগত হোসেন ভাই আমাকে বললেন যে এরকম আগামীকালকে তোমার শুটিং, তোমার দুটা সিন হবে, প্রিপারেশন নিয়ে এসো, কান্নাকাটি সিন, এটা সেটা। এখন আমি তো ভয়ে, যে তোমার প্রথম সিনেমা, আমি তো ভয়ে বলতে পারি না যে যেদিন শুটিং হবে পরের দিন হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল অথবা মিড টার্ম পরীক্ষা। মানে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তাম জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। তো আপনারা তো জানেন 4 মাসের সেমিস্টার হয়, এটা 2011 সনের কথা। 4 মাসের সেমিস্টার হয়, তার হচ্ছে 4 মাসের মাথায় হয় ফাইনাল পরীক্ষা, আর 2 মাসের মাথায় হয় মিড টার্ম পরীক্ষা, দুইটাই ইম্পর্টেন্ট। এখন পরের দিন হয়তো আমার মিড টার্ম পরীক্ষা ছিল বা সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। এখন তো আমি তোনাকে কোনোভাবেই বলতে পারতেছি না যে ভাইয়া কালকে আমার ইউনিভার্সিটির এক্সাম ডেটটা চেঞ্জ করেন বা পিছান, কেন ওই সাহসটা তখন ছিল না, ওই গার্লসটা তখন ছিল না, নতুন আমি, আমার প্রথম সিনেমা। তা আমি গেলাম, শুটিং করলাম, কারণ উনি আমাকে ধারণা দিয়েছিল যে শুধু দুটা সিনেই করব, হোটেলে দুটা সিনই করব, এবং আশা করি আমাদের সিন দুটা যদি সকাল 9টায় শুরু করি 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আর আমার ইউনিভার্সিটির এক্সাম ছিল সম্ভবত দুপুরে 1টা বা 2টার সময়। এখন আমার মা বাবা দুজনেই কিভাবে ছেলের পড়াশোনার ডেভেলপমেন্ট হবে, কিভাবে ছেলে পড়াশোনায় ভালো হবে, এগুলো নিয়ে সবসময় ভাবতেন। এখন আম্মুকে আমি ব্যাপারটা খুলে বললাম, আম্মু প্রচণ্ড বিরক্ত হলেন যে সবার আগে পড়াশোনা, সবার আগে স্টাডি, সিনেমা গেলে যাক। আমি বললাম যে মা, এখন তো যেহেতু আমি 1 লট করে ফেলছি, আমার কন্টিনিউটি হয়ে গেছে, এখন তো আমি ওনাদেরকে ফাঁসাতে পারবো না। আর ভাইয়া বলছেন যে সকাল সকাল শুটিং শেষ হয়ে যাবে, আমার পরীক্ষা তো দুপুর বেলায়। তো আম্মু আসলে যে এটা যেহেতু একাডেমিক পরীক্ষা, আম্মু ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছেন, এবং আম্মার মা 2011 সনে সে মিরপুরের ওই শুটিংয়ে আমার সঙ্গে গিয়েছেন। খালি যাতে যদি 19-20 হয়ে যায়, আমার পরীক্ষা যাতে আমি দিতে পারি, সেই জন্য মা আমার সঙ্গে গিয়েছেন। আমি একটু কমেন্ট পড়ে আসি প্লিজ, পরে গল্পে ফিরবো। মোহাম্মদ মুন্না গাজী বলছেন, সত্যি ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর। এই মুন্না, 1 বছর তোমার সাথে আমার পরিচয়, আজকে ফার্স্ট এই কথা বললা, সামনাসামনি তো কোনোদিন বলো না। মুন্না অনেক ভালো ছেলে, অনেক সুন্দর রান্না করে, ওর রান্নার ভিডিওগুলো দেখবেন। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, আপনাকে ফলো দিয়েছি, ব্যাক দিবেন। আমি লাইভ থেকে বের হয়ে সবার প্রথম আপনাকে ফলো ব্যাক দিব, আর আপনি প্লিজ লাইভটা শেয়ার দিবেন ভাইজান। শেয়ার সম্ভবত দিয়েছেন, একটা সাইন ভাসছে পাশে। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। চাঁদের আলো সিনেমার গান তো ভাই, ইন্ডাস্ট্রির মানুষ আমাকে উইকিপিডিয়া ডাকে, আমি সিনেমার নারী নক্ষত্র মুখস্থ বলতে পারি। আপনি যে গানের কলি লিখেছেন সেই ছবিটা নাম হচ্ছে চাঁদের আলো। এই সিনেমার টাইটেল সং এটা, এই গানটাতে পারফর্ম করেছেন অমর সানি এবং চিত্রনায়িকা মুক্তি। ছবিটা 1992 সালে মুক্তি পেয়েছে। ছবিটার ডিরেক্টর নাম নজরুল। আর ছবিতে আরেকটা সাইড নায়িকা ছিল রেবেকা, সাইড নায়ক ছিল জাহিদ হোসেন শোভন, যাকে সিনেমায় আকাশ নামে চেনে। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, তুমি আমার এমনই একজন যারে এক জন্মের ভালোবেসে ভরবে না এমন। এটাও একটা সিনেমার গান। এই সিনেমাটার নাম হচ্ছে আনন্দ অশ্রু, 1997 সনে মুক্তি পেয়েছে। সিনেমাটা বানিয়েছেন শিবলি সাদিক ভাই। এই ছবির হিরো সালমান শাহ, হিরোইন কাঞ্চি এবং শাবনূর। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন,
পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আচ্ছা, এটাও একটা সিনেমার গান, সিনেমাটার নাম পাগল মন। সিনেমায় গানটা গিয়েছেন দিলরুবা, সিনেমার ডিরেক্টরের নাম তোজাম্মেল হক বকুল। সিনেমাটা 1993 সনে মুক্তি পেয়েছে। সিনেমার নায়ক মেহেদী, নায়িকা হচ্ছে অন্তরা। মোহাম্মদ মোহন মিয়া ভাই আরো কিছু লিখেছেন, কিছু মানুষ এমনই আছে কলিজা ভুনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। এটা সত্য। কাউকে আপনি 24 ঘন্টা হ্যাপি করতে পারবেন না। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, ইনশাল্লাহ এগিয়ে যান, পাশে আছি, পাশে থাকবো। থ্যাংক ইউ ভাই, এতক্ষণ আমার এই বিশ্বাস হয়ে গেছে। মোহাম্মদ মোহন মিয়া ভাই লিখছেন, এখন ঘুমাতে যাব, আগামী লাইভে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, গুড নাইট। আমি একটু পিনটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি আবার আবার পিনটা একটু মোহাম্মদ মুন্না গাজীকে দিব। মুন্না গাজী আমাকে 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন। আচ্ছা, আমি গল্পটা গল্পটা আমি আবার ফিরে আসি। এরপর মিরপুরে সেই রেস্টুরেন্টে আমি সিন 2টা করলাম। মায়ের সামনে দাঁড়িয়ে অভিনয় করছি, মা দেখছেন যে হোটেলের লোকটা আমাকে ঘাট ধরে বের করে দিচ্ছে সিনেমা সিকোয়েন্সে, আমি কাঁদতেছি হাওমাও করে। এরপর মনে করেন আমার পরীক্ষা দুপুর 1টায়, ধরেন কথার কথা 12টা বা 12:30টায় শেষ হয়েছে শুটিং। আম্মা একটা সিএনজি নিয়ে সরাসরি আমাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়ে আসছে। এবং আপনারা ইমাজিন করেন ওই ছবিটা যদি ইউটিউবে দেখেন, ওই সিকোয়েন্সে আমার একটা ছেঁড়া ছোট একটা ট্রাউজারের মতো ছিল পিকুলিয়ার, আর একটা ছেঁড়া কালারফুল কম দামি একটা শার্ট ছিল, আর পায়ের মধ্যেও যে কি জানি পরে না, মল পরে এরকম, গলায় তাবিজ, হাতে তাবিজ, চুল উস্কো শুষ্কো আর মেক ডাউন করে কালো করা। এখন যখন মিরপুর থেকে আমার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসছিলাম, আমার এক্সাম 1টায়, ধরেন পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট পর আমরা এসে পৌঁছাইছি। এবং যখন আমি রুমে ঢুকবো পরীক্ষার কেন্দ্রে, আমার মাও পিছনে দাঁড়িয়ে আছে। টিচারকে বললেন যে ও তো সরাসরি শুটিং থেকে আসছে, আপনারা কিছু মনে করবেন না। এই অবস্থায় চলে আসে, কস্টিউম চেঞ্জ করার কোনো মানে স্কোপ পায় নাই। তো একটা পরীক্ষার হলে আমার ক্লাসমেট সবাই, শফিকুল ইসলাম শামীম এখন এটিএন নিউজে চাকরি করেন বা এটিএন বাংলায় চাকরি করেন, বড় রিপোর্টার। তারপর হচ্ছে এমদাদ হক, সেও এটিএন নিউজ বা এটিএন বাংলায় চাকরি করেন, অনেক সিনিয়র রিপোর্টার হয়ে গেছে। এছাড়া আছে আরিফা, জান্নাত, সুজন, ওমর ফারুক, মনি, শাপলা, আরো অনেকেই আছে। তো সবাই যেহেতু 10 মিনিট বা 5 মিনিট আগে পরীক্ষা শুরু হয়ে গেছে, সবাই পরীক্ষা দিচ্ছে, খুব সিরিয়াস। তো আমাকে দেখে সবাই একটা হাসি, কারণ একটা সুইপারের ড্রেস পরে একটা ছেলে পরীক্ষা দিতে আসছে, সুইপারের কস্টিউম পরে মেক ডাউন অবস্থায়। তো স্বাভাবিক সবাই একটু অবাক হয়েছে। এবং আম্মুকেও দেখছে পাশে দাঁড়ানো, এবং টিচারকে যখন মা বলছেন যে ও তো সরাসরি শুটিং সেট থেকে আসছে, আপনারা কিছু মানে বকা দিয়েন না, ওকে পরীক্ষাটা দিতে দেন। তারপর আমি পরীক্ষা দিলাম, মা দাঁড়িয়েছিলেন। পরীক্ষা শেষ করে একসঙ্গে মায়ের সঙ্গে বাসায় ফিরেছি। এই হচ্ছে আমার সিনেমার গল্প ভাই, প্রথম সিনেমার গল্প। এত সহজ না, অভিনয় শিল্পী হওয়া, অভিনেতা হওয়া এত সহজ না ভাই, এত সহজ না। ইটস নট এ ম্যাটার অফ জোক। অনেক কষ্ট করে সিনেমায় সুযোগ পেয়েছি, 15 বছর ধরে সিনেমায় অভিনয় করছি, সিনেমা ছাড়া কিচ্ছু ভাবতে পারি না আমি। এরপর এভাবে সিনেমাটা শুটিং শেষ করলাম। সিনেমা 11তে শুটিং করেছি, 12তে শুটিং করেছি, 13তে ডাবিং হয়েছে, সেন্সর হয়েছে 2014 সনের 7 নভেম্বর। আবারও বলছি, 2014 সনের 7 নভেম্বর হরিজন সিনেমাটা বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আমার প্রথম অভিনীত সিনেমা, যদিও তারও 5-6 মাস আগে আমার অভিনীত সেকেন্ড ছবিটা মুক্তি পায় প্রথমে, যে ছবিটার নাম নেকাব্বরে মহাপ্রয়াণ। এখানে আছে, দেখবেন যে উপরে পোস্টার সবার উপরে, এটা হরিজন। নেকাব্বরে মহাপ্রয়াণ প্রথম মুক্তি পায়, আমার সেকেন্ড ছবিটা প্রথম মুক্তি পায়, আর প্রথম অভিনীত ছবিটা পরে মুক্তি পায় 2014 সনের 7 নভেম্বর। দেখেন তারিখ মনে আছে।
আমি শাহিন হলে আমার মাকে নিয়ে এই সিনেমাটা দেখছিলাম। আমি নিজের ঢোল নিজে পিটানো ঠিক না, কিন্তু যারাই সিনেমাটা দেখেছেন সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তারপর ডিরেক্টরও বলছেন যে তোমাকে সত্যিকারের সুইপারের মতো লাগছে, তুমি অনেক বড় হবা। ইকবাল ভাই, ইকবাল বাবু ভাই, তারপর হচ্ছে আরজমান দ্বারা, বকুল আন্টি, সবাই প্রশংসা করছেন, ডিরেক্টরের ওয়াইফ, আরও সবাই। তারপর একটা ঘটনা আছে শাহিন হল নিয়ে। যেমন গতকালকে আমি শাহিন হলে গেছিলাম, আমার অভিনীত একটা সিনেমা এখন চলতেছে শাহিন হলে, ব্যাচেলর ইন ট্রিপ। তো তখনও মনে পড়ছে যে আজ থেকে 11 বছর আগে আমার অভিনীত প্রথম সিনেমা দেখতে শাহিন হলে আসছিলাম। তো শাহিন হলের ঘটনা হচ্ছে, প্রথম সিনেমা, খুব এক্সাইটেড। আমি সিনেমা হলে গেছিলাম, তখন আমার একটা সানগ্লাস ছিল, ওই সময় 11 বছর আগেই সানগ্লাসটার দাম ছিল 8,000 টাকা। তো খুব বাবু হয়ে গেছিলাম সেজে গুজে। তারপর ওই সিনেমা হলের মধ্যে মানে সিনেমাটা শো শেষ করে মানে এত বেশি এক্সাইটেড ছিলাম যে সিনেমার শো শেষ হলো, শেষ হয়ে যাওয়ার পর ওই সানগ্লাস সিনেমা হলের মধ্যে রেখে আসছি। সানগ্লাস সিনেমা হলের মধ্যে রেখে আসছি, কিন্তু সেটা বাসায় এসে মনে পড়ছে, আরে আমার সানগ্লাস তো সিনেমা হলের ভিতরে। সানগ্লাসের দাম ছিল 8,000 টাকা, আজ থেকে হচ্ছে 11 বছর আগের কথা। সে এরকম ছোট ছোট গল্পও আছে। কিন্তু আরেকটা মজার অভিজ্ঞতা আমি শেয়ার করব যে আমার জীবনের প্রথম সেলিব্রিটি শো টেলিভিশনের আমি গেস্ট হয়েছি, সেটা হরিজন সিনেমার জন্য। তাও একটা না, একাধিক একাধিক টেলিভিশন চ্যানেলে। অথচ ওই ছবিতে কিন্তু অনেক লিজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, কিন্তু ডিরেক্টর আমাকে প্রেফারেন্স দিয়েছে। তখন আমি ছোট ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু উনি যেমন এসি টেলিভিশনের একটা সেলিব্রিটি শো হলো হরিজন সিনেমার জন্য, কাজী চপল ভাই আমাদেরকে ডেকেছিলেন, আমাকে আর মির্জা স্বাগত হোসেন ভাইকে। তারপর আমরা গিয়েছিলাম চ্যানেল 9-এর সেলিব্রিটি শো। এসি টিভির সেলিব্রিটি শোর নাম ছিল বেলা শেষে, আর চ্যানেল 9-এর সেলিব্রিটি শো এর নাম ছিল গৌদলি বেলা বা এরকম কিছু। ওটাতে ডেকেছিলেন রানা ইসলাম ভাই আমাকে আর মির্জা স্বাগত হোসেন ভাই, হরিজন সিনেমা ডিরেক্টরকে। তারপর আমাকে ডেকেছিল এটিএন নিউজ ইয়াং নাইট লাভ বক্স, সেটা লাইভ ছিল। ওই লাইভের মধ্যে ডিরেক্টর স্যার আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন, এরকম। তো এই হরিজন সিনেমাটা নানা ক্যাটাগরিতে পুরস্কার পায়, ন্যাশনাল অ্যাওয়ার্ড না, অন্যান্য পুরস্কার পেয়েছে। এবং একটা দলিত সম্প্রদায়, হরিজন সম্প্রদায়ের দুঃখগাথা তুলে ধরা হয়েছে, যে তারা আসলে কতটা অবহেলিত, বঞ্চিত। এবং হরিজন সম্প্রদায়ের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যারা কিনা 1971 সনের মুক্তিযুদ্ধ করেছেন, সেই অংশটাও সিনেমাতে আছে। মানে ছবিটার মধ্যে একটা গুড মেসেজ আছে। এবং অভিনয় সমৃদ্ধ সিনেমা, এবং বড় বড় তারকারা অভিনয় করেছেন। এই হচ্ছে আমার প্রথম সিনেমার গল্প। প্রথম সিনেমায় যদি অভিনয় না করতাম তাহলে হয়তো পরবর্তীতে আরও সিনেমা পেতাম না। এবং প্রথম সিনেমাটাই যে সিনেমা হলে মুক্তি পেয়েছে সেটাও অনেক সাধুবাদ, কারণ অনেকে প্রথম সিনেমা মুক্তি পায় না হলে, মাঝপথেই বন্ধ হয়ে যায়। এই ছিল আমার সিনেমা নিয়ে গল্প, খুব ভালো লাগলো। দোয়া করবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, আপনাদের দিনটা শুভ হোক, সুস্থ থাকুন।